নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আরপিএফ কনস্টেবল 2025-এর গুরুত্বপূর্ণ এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে। আর আজকে কিন্তু তোমাদের এক্সাম ছিল, আজ থেকে এক্সাম শুরু হয়েছে। সুতরাং আজকের যে সমস্ত তোমাদের শিফটে এক্সামগুলো হয়েছে সেখানকার যে কোশ্চেনগুলো আমরা জানতে পারলাম, সেখানকার ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি প্লেলিস্টে তোমরা সকলে দেখে নেবে। সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন চলে এসছে, ড্যান্স থেকে, ফেস্টিভ্যাল থেকে, ফেয়ার থেকে, তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র, অ্যাপয়েন্টমেন্ট, যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো করিয়েছি আরপিএফের জন্য, তোমাদের মানে রেলের জন্যই করিয়েছিলাম, এনটিপিসির জন্য আরপিএফ এসআই এর যে প্রশ্নগুলো করিয়েছিলাম তোমাদের পলিটি থেকে, সেখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অনেকেই কমন পেয়ে গেছো যারা যারা ক্লাসগুলো দেখেছো। এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস করানো হয়েছে, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসছে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন চলে এসছে, যেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এমনকি সেন্সাস থেকে তোমাদের বলেছে, মানে দেখা গেলো আমরা যদি বললাম কোনো রাজ্যের সবথেকে জনসংখ্যা সবথেকে বেশি কোথায়, তোমরা তো জানো উত্তরপ্রদেশ, কিন্তু না, এখানে উত্তরপ্রদেশ তোমাদের অপশানে দেবেই না, কারণ আমি সেন্সাসের ক্লাসে তোমাদের বলেছিলাম যে পরপর তিনটে রাজ্য তোমাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? এখানে 3 নম্বর রাজ্যটা তোমাদের ছিল, আর অপশানে কিন্তু 3 নম্বর রাজ্যটাই অপশানে ছিল, সেটাই জিজ্ঞাসা করেছিল। আর এই একদম মানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো একদম ভালো ডিটেলসে ছিল। আর তোমাদের কিন্তু এরকম ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবে। আর আগের যে ক্লাসগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা গুরুত্বপূর্ণ, আর আমাদের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য পিডিএফগুলো ছিল সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসছে, যেটা তোমাদের আদমশুমারি, সেটা তোমরা অবশ্যই দেখে রাখবে। আজকের ক্লাস আমরা শুরু হচ্ছে, তার আগে তোমাদের বলি হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, তোমাদের সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু দেওয়া আছে চ্যানেলের প্লেলিস্টে, তোমরা চেক করে নেবে, ঠিক আছে? আর আজকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে, যে হিস্ট্রির যে পার্ট 1, সেই পার্ট থেকে আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথমে স্টার্ট হচ্ছে এখান থেকে, জাতকের কাহিনী কোন ধর্মের সাথে সম্পর্কিত? আমরা সকলেই জানি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত জাতকের। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি, গৌতম বুদ্ধ কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? ফটাফট বলবো, বেশি টাইম নষ্ট হবে না, ঠিক আছে? গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী সালকুঞ্জে সাক্ষ্য বংশে, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম যে ধর্ম প্রচার করেছিলেন, সেটা কিন্তু মানে কোথায় করেছিলেন, সেটা কিন্তু সারনাথে করেছিলেন। আর তার যে ধর্ম প্রচার করেছিলেন সেটা কিন্তু কোন ভাষায়, যেটা কিন্তু পালি ভাষায় করেছিলেন তিনি, ঠিক আছে? পালি ভাষায়। চলো পরবর্তী প্রশ্ন আছে, আর ত্রিপিটক ওটাও কিন্তু পালি ভাষায় লেখা, ঠিক আছে? আচ্ছা, গৌতম বুদ্ধের মাতার নাম কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু আমাদের মায়াদেবী, তিনি কিন্তু গৌতম বুদ্ধের মাতার নাম ছিলেন মায়াদেবী। পরবর্তী প্রশ্ন আছে, 326 খ্রিস্টাব্দে তোমাদের খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটা তোমাদের আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, তোমরা সকলে জানো সেই সময় নন্দ বংশ ছিল এবং ধর্মানন্দ সেই সময় শেষ রাজত্ব করছিল আর কি। আর সেই সময় একটা যুদ্ধ হয়েছিল, হিন্দাসপিস বা পুরুষ সাথে যুদ্ধ হয়েছিল, হিদাসপিসের যুদ্ধ, বিতস্তার যুদ্ধ। যাই হোক, এটা কিন্তু তোমাদের তোমাদের যখন মানে অতিক্রম করেছিল যে নদীটা, সেটা কিন্তু সিন্ধু নদ। তারা কিন্তু উত্তর পশ্চিম দিক দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছিল। পরবর্তী প্রশ্ন আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, যাই বলো না কেন একই নাম, ঠিক আছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতে অশোকের শিলালিপি পাঠোদ্ধার প্রাচীন যে আমাদের এপিগ্রাফি রয়েছে, সেটা কোন লিপিতে লেখা? এপিগ্রাফি অর্থাৎ কোনো স্তম্ভের ওপর যে লিপি থাকে সেটাকে বলা হচ্ছে এপিগ্রাফি। সেটা কোন লিপিতে লেখা? সেটা কিন্তু অশোকের যে শিলালিপি সেটা কিন্তু ব্রাহ্মী লিপিতে লেখা ছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে আমাদের, নিম্নোক্ত কে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু আমাদের শ্রীগুপ্ত, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, নবম শতাব্দীতে বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল কিন্তু তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ফটাফট দেখব পরের প্রশ্ন, ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে যে দিলওয়াড়া মন্দির ছিল সেটা নির্মাণ করেছিলেন কে? তেজপাল কিন্তু তিনি কিন্তু নির্মাণ করেছিলেন, তেজপাল আর তার ভাই, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, খাজুরাহো মন্দিরগুলো এটা কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? সেটা কিন্তু নির্মিত হয়েছিল চান্দেলা ডাইনেস্টির আমলে, ঠিক আছে? চান্দেলা বংশের। যে কোশ্চেনগুলো তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো আছে, এআইআর একাডেমিতে করানো আছে, অবশ্যই তোমরা ফলো করে যাবে আরপিএফের জন্য এবং তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য, রেলের গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অলরেডি কমন চলে এসেছে। আপকামিং শিফটগুলোতে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে শুধুমাত্র আমাদের ক্লাসগুলো থেকে, ঠিক আছে? অবশ্যই দেখে রাখবে এবং পিডিএফগুলো যারা নিয়েছো অবশ্যই ভালো করে মুখস্থ করে নাও, কারণ ওখান থেকে অনেক প্রশ্ন চলে আসছে। নিম্নোক্ত কোন পরিব্রাজক হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন? আর অনেকে বারবার বলছিল যে তোমাদের অ্যানালাইসিস করার কথা, অ্যানালাইসিস আমি ভাই করবো না, তার কারণ হচ্ছে আরআরবি বা তোমাদের এসএসসি এরা কিন্তু অ্যানালাইসিসের উপরে একটা গাইডলাইন দিয়েছিল, ঠিক আছে? তো সেইটা অনুযায়ী মেনে চলা সকলের কর্তব্য, অবশ্যই সকলের উচিত, ঠিক আছে? কোনো রকম এক্সাম চলাকালীন কোনো রকম অ্যানালাইসিস করা উচিত নয়, ঠিক আছে? তাতে কী হবে, পরবর্তী যারা পরীক্ষা দিচ্ছে তাদের একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে, তাই না? আর যারা আগে পরীক্ষা দিচ্ছে তাদের তো লস হয়ে যাবে। তো এটা কখনোই উচিত নয়, পেপারটা মেনটেন রাখার জন্য। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নোক্ত কোন পরিব্রাজক আমাদের হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন তিনি কিন্তু হিউয়েন সাং।
পরবর্তী প্রশ্ন আছে, আর আজকের প্রশ্নগুলো অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, অলরেডি 2024 পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে তারই পিওয়াইকিউ এগুলো। পরবর্তী প্রশ্ন আছে এটা ভূগোল থেকে, নিচের কোন রাজ্যটি তেলেঙ্গানা রাজ্যের সীমানাকে স্পর্শ করেনি? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? গুজরাট। অলরেডি তোমাদের কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড় এরা কিন্তু স্পর্শ করেছে, টাচ করেছে। ঝাড়খণ্ড রাজ্যের যে পূর্বাংশ যেটা কিন্তু অবস্থিত, এটা কোন রাজ্যে? এটা কিন্তু অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। ঝাড়খণ্ড রাজ্যের পূর্বাংশে অবস্থান করছে ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী প্রশ্ন আছে, 2000 খ্রিস্টাব্দে নিচের কোন রাজ্যটি বিভক্ত হয়নি? তো 2000 খ্রিস্টাব্দে যেটা বিভক্ত হয়নি অবশ্যই আমাদের মহারাষ্ট্র, বাদবাকি এগুলো সবই 2000 খ্রিস্টাব্দে এগুলো সব প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, নাগাল্যান্ডের রাজধানী কোনটা? তোমরা সকলে জানো যেটা নাগাল্যান্ডের কোহিমা কিন্তু তার ক্যাপিটাল সিটি। আর এখানে কিন্তু ওগুলো সব দেখে রাখবে, আসামে যে দিসপুর রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে নিচের কোন রাজ্যটি প্রথম বৃষ্টিপাত পেয়ে থাকে পায় আর কি? তো প্রথম মানে বৃষ্টিপাত ঘটায় কোন অঞ্চলটা? সেটা কিন্তু আমাদের কেরালাতে, ঠিক আছে। দক্ষিণ পূর্ব যে পশ্চিম যে মৌসুমী বায়ুটা যখন ভারতে প্রবেশ করছে তখন কিন্তু কেরালায় কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে থাকে? তো কোথায় হয়? যেটা কিন্তু মেঘালয় মৌসুমী বায়ু কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যেটা একটা বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। যেটা হচ্ছে মেঘালয় শিলং পাহাড়ে যেটা রয়েছে সেটা বৃষ্টির ছায়া অঞ্চল, আর এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে মৌসুমী ডাম মেঘালয়। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতে কোন রাজ্যে বর্ধয় শিলা যে আমাদের শিলা রয়েছে যেটা কিন্তু ঝড় ঘটে, তো শিলা ঝড় ঘটে যেটা কিন্তু আমাদের আসামে, ঠিক আছে। বর্ধয় শিলা আসামে কিন্তু এটা পরীক্ষায় আসে। আর কালবৈশাখী কোথায়? ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন আসার আগে অবশ্যই তোমরা ইবুক বা পিডিএফ যেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত তোমাদের প্রাইসগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যার যেটা প্রয়োজন হবে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। আর এটা হলো তোমাদের আরপিএফ এসআই 2024-এর কোশ্চেন। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের আজকেও অনেক প্রশ্ন এসেছে, যারা যারা পরীক্ষা দিয়েছে জানো, এবং আমি সেটা বলবো না, ঠিক আছে, কারণ এটা বলাও ঠিক নয়। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, বিশেষ করে আরপিএফ এসআই 2024, কারণ এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো যার যার প্রয়োজন হবে অবশ্যই তোমরা এটা 35 টাকা দিয়ে দেখতে পারো। এখানে 55টা পেজ রয়েছে, আর প্রতিটা এখানে যে কোশ্চেন হয়েছিল 15টা শিফট এক্সাম হয়েছিল, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে। আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কিছু এখানে কমপ্লিট করা আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা কথা ছিল সেটা তো আসবে, মানে আসবে একদম, যেটা তোমাদের বলেছিলাম। তো অবশ্যই এসেওছে, আবারও আসবে আগামী তোমাদের শিফটগুলোতে যাদের যাদের এক্সাম রয়েছে। অবশ্যই তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বরটা কমপ্লিট করে যাবে, পারলে জানুয়ারি পর্যন্ত 2025-এর পর্যন্ত করে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে যেতে পারো, এটা 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর, যেটা তোমরা 80 টাকাতে পেয়ে যাচ্ছ কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা প্রতি মাসে টপ 100 কোশ্চেন রয়েছে, এবং 2024-এ টোটাল মিলিয়ে 1200+ কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাবে। আর 2025-এর যে জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা কিন্তু তোমরা 15 টাকাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যার যার দরকার হবে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। আর এটা হলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এর 133টা শিফটে 5000+ এখানে কোশ্চেন রয়েছে। আর এটা কিন্তু তোমাদের দুটো পার্টে প্রোভাইড করা আছে, তাই এখানে 300+ কিন্তু পে সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। আর সম্পূর্ণ পিডিএফটা 99 পে করে তোমরা পেয়ে যাবে, কারণ এখানে 5000+ কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। আর এখান থেকে তোমরা আরআরবি গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, যে কোনো এক্সাম দাও, আরপিএফ কনস্টেবলে যারা দিচ্ছে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা শুধু দেখে নেবে, অনেক প্রশ্ন কমন আসবে। যারা যারা নিয়েছো বা পড়ছো আগের বছর তারা অবশ্যই বুঝতে পারবে। যার দরকার হবে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে 25টা এর ক্লাস করানোও রয়েছে, এবং পরবর্তী ক্লাসগুলো আরপিএফ কনস্টেবল পরীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তী ক্লাসগুলো চলে আসবে এনটিপিসি পিওয়াইকিউ থেকে। আর তোমরা যারা যারা এসএসসি জিডির জন্য 2026-এর জন্য টার্গেট করছো, 2024-এরটা দেখতে পারো 50 টাকা দিয়ে, এবং 2025-এ পিওয়াইকিউ যেটা তোমরা রেডি হয়ে যাবে, তারপর তোমরা সেটা পেয়ে যাবে। কাকে ভারতের মিল্কম্যান বলা হয়? মিল্কম্যান কাকে বলা হয়? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? তোমরা সকলে জানো ভার্গিস কুরিয়েন, যে কিনা শ্বেত বিপ্লবের জনক ছিলেন, আর এনাকে কিন্তু মিল্কম্যান বলা হয়, শ্বেত বিপ্লবের জনক ছিলেন তিনি। এছাড়া আমাদের যে সবুজ বিপ্লবের জনক ছিলেন আমাদের ভারতের এম এস স্বামীনাথন, যিনি কিন্তু 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে। আশা করছি এই প্রশ্নটাও তোমাদের কিন্তু চলে আসবে কোনো না কোনো শিফটে। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক তিনি কিন্তু নরম্যান বোরলগ। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোনটি খারিফ শস্য নয়? কিন্তু তো নয় বলেছে কোনটা? গম কিন্তু আমাদের খারিফ শস্যের উদাহরণ নয়, যেটা আমাদের রবি শস্য। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, বিখ্যাত ক্ষেত্রী যে আমাদের খনি রয়েছে এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? এটা কিন্তু রাজস্থান অবস্থান করছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন রাজ্যে জেড ব্ল্যাক গ্রানাইট এটা বেশি মাত্রায় আমাদের মানে সঞ্চিত রয়েছে? এটা কোথায় রয়েছে? এটা কিন্তু কর্ণাটকে রয়েছে, ঠিক আছে। কর্ণাটকে কিন্তু এটা অবস্থান করছে, সবথেকে বেশি পরিমাণে সঞ্চিত রয়েছে। নিচের কোথায় ভারতে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প দেখা যায়? তো কোথায় দেখা যায় লৌহ ইস্পাত শিল্প সবচেয়ে বেশি? যেটা কিন্তু আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, উত্তরপ্রদেশে যে পারমাণবিক শক্তি কেন্দ্র এটা নিচের কোনটা আছে? তো উত্তরপ্রদেশে অবস্থান করছে এমন একটা আমাদের পারমাণবিক যে শক্তি কেন্দ্র যেটা কিন্তু অবস্থান করছে নারোরাতে, ঠিক আছে। নারোরা এটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশে অবস্থান করছে। এছাড়া তারাপুরা কোথায়? তারাপুরা আমাদের মহারাষ্ট্রে অবস্থান করছে, তারাপুরা। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন পারমাণবিক বিদ্যুৎ চুল্লি যেটা গুজরাটে অবস্থান করছে? গুজরাটে অবস্থান করছে কোনটা এর মধ্যে? যেটা কিন্তু কাকড়াপাড়, ঠিক আছে। কাকড়াপাড় যে বিদ্যুৎ চুল্লি রয়েছে এটা কিন্তু গুজরাটে অবস্থান করছে। নারোডা কোথায়? উত্তরপ্রদেশে। তারাপুরা কোথায়? মহারাষ্ট্রে।
যেটা একটু আগেই বলে দিলাম। পরবর্তী প্রশ্ন আছে, পলিটি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো একটু দেখে নিই। ধর্মনিরপেক্ষ যে শব্দটা রয়েছে এর অর্থ কী? গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষাতে অলরেডি চলে এসছে। রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, এটা কিন্তু নিরপেক্ষ এই শব্দটির উদাহরণ, মানে তোমাদের অর্থ আর কি। তো পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান কততম সংবিধান সংশোধনী অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল। কত সালে হয়েছিল এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, অলরেডি আমরা এগুলো করে রেখেছি। ভারতীয় সংবিধানে কোন ধারায় জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করা আছে? জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করছে কত নম্বর ধারায়? যেটা কিন্তু তোমাদের আর্টিকেল নম্বর 21-এ কিন্তু এটা বলা আছে। জীবনের অধিকার, জীবন এবং ব্যক্তিগত স্বতন্ত্রতা যে অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার এটা সংসদে পাস হয়েছিল, এটা কত সালে হয়েছিল? তো একটু আগে যেটা জিজ্ঞাসা করছিলাম। তো যাই হোক, 2009 সালে কিন্তু এটা বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার, যেটা কিন্তু সংসদে এটা আইনটা পাস হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু আইন, ঠিক আছে? এটা 2009 সালে কিন্তু পাস হয়েছিল, ঠিক আছে? আর এটা 86তম অ্যামেন্ডমেন্ট, এটা কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? চলো, এটা কিন্তু এই সালটা নয়। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধানের দ্বারা নিশ্চিত করা নেই? তো নিশ্চিত করা নেই যেটা কিন্তু কোনটা? স্বাধীনতার অধিকার আছে, সাম্যের অধিকারও আছে, স্বাধীনতার অধিকারও রয়েছে, কিন্তু পেশার অধিকার কিন্তু এটা নেই, ঠিক আছে? এটা নিশ্চিত করা নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা নিম্নলিখিত কোনটি রাজনৈতিক অধিকার, অর্থাৎ রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল রাইট যেটা আমাদের রয়েছে এর হিসাবে গণ্য করা যায় না কোনটা? যেটা কিন্তু ভোটদানের অধিকার, অবশ্যই। আমাদের প্রতিদ্বন্দ্বিতার অধিকার এটাও রয়েছে, আমাদের 4 নম্বরটাও রয়েছে, কিন্তু জীবনের অধিকার এটা কিন্তু আমাদের পলিটিক্যাল রাইটে নেই, ঠিক আছে? এটা কত নম্বর আর্টিকেলে দেখলাম? একটু আগে 21-এ দেখলাম আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে, অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, নেহরু রোজগার যোজনা যেটাকে আমরা NRY হিসাবে চিনি, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল, এটা কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল? যেটা কিন্তু 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল। 5 ইয়ার প্ল্যান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে অলরেডি করানো আছে, সেন্সাস থেকে করানো আছে, অ্যাপয়েন্টমেন্ট থেকে করানো আছে, তোমাদের স্পোর্টস থেকে রয়েছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ অলরেডি কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো কিন্তু অলরেডি তোমাদের চ্যানেলে করানো রয়েছে, ঠিক আছে? তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নেবে সেটা। কোন যুদ্ধটি তোমাদের 4র্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? 4র্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল, যেটা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা NTPC প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা আমরা 25টা শিপ নিয়ে আলোচনা করেছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তোমরা একটু পারলে এই 25টা শিফট অলরেডি দেখে যাবে, ঠিক আছে? কারণ ওখানে ডিটেলসে ক্লাস করানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা ইয়েলো রেভলিউশন এটা কিসের সাথে সম্পর্কিত? এটা কিন্তু আমাদের তৈলবীজ সম্পর্কিত যে চাষ, সেটা কিন্তু ইয়েলো রেভলিউশন নামে পরিচিত, আর এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন বছরে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, যেটা কিন্তু বেকার শিক্ষিত যুবতীদের আর কি স্বকর্মসংস্থানের জন্য সুযোগ প্রদানের জন্য এটা বাস্তবায়িত করা হয়েছিল, এটা কত সালে করা হয়েছিল? এটা কিন্তু করানো হয়েছিল 1993 সালে, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্ন দেখব স্ট্যাটিক জিকে থেকে। তোমাদের কিন্তু লোকনৃত্য এবং তোমাদের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে এখান থেকে কিন্তু অলরেডি প্রশ্ন আসছে, ঠিক আছে? কোন প্রশ্ন আসছে না আসছে সেগুলো বলবো না, অবশ্যই এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। কালবেলিয়া লোকনৃত্য এবং লোকগীতি এটা কোন রাজ্যের? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? রাজস্থান। রাজস্থানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে কালবেলিয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে, কাজরি লোকনৃত্য এটা কোন রাজ্যের? অবশ্যই তোমরা জানো সেটা, কাজরি, যেটা কিন্তু তোমাদের কোথায়? এটা আচ্ছা, এটা তোমাদের তো কাজরিটা জিজ্ঞাসা করেছে কোন ঋতু, ঠিক আছে? তো কোন ঋতুতে এটা হচ্ছে? এটা কিন্তু তোমাদের হচ্ছে বর্ষাকালে, ঠিক আছে? কাজরি কোথাকার? কাজরি কিন্তু তোমাদের ইউপির যেটা, আবার বিহারও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? মাঝে মাঝে তোমরা বিহারও দেখতে পাবে কাজরি। পরবর্তী প্রশ্ন রয়েছে, এছাড়া উত্তরপ্রদেশে আমাদের কত্থকও আছে, যেটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের সঙ্গীত নৃত্য নাটকের জন্য ভারতের প্রথম জাতীয় একাডেমি কোনটা ছিল? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সঙ্গীত নাটক একাডেমি, যেটা কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও দেওয়া হয়, ঠিক আছে? SNA অ্যাওয়ার্ড যেটাকে আমরা বলি, আর SNA অ্যাওয়ার্ড তোমাদের ফেলোশিপ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখি, ছলিয়া এই যে নৃত্যটা রয়েছে এটা কোন রাজ্যের লোকনৃত্য? অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হবে উত্তরাখণ্ড রাজ্যের লোকনৃত্য। আর আমরা যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি নৃত্য থেকে, ড্যান্স থেকে, ফেস্টিভ্যাল থেকে, সব ক্লাসগুলো তোমাদের দেওয়া আছে, আর ওখান থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করেছে আজকে যে কটা প্রশ্ন এসছে। বনগালা ফেস্টিভ্যাল মূলত এটা কোন রাজ্যে পালন করা হয়? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়তে পালন করা হয়ে থাকে বনগালা ফেস্টিভ্যাল। এই কোশ্চেনটা তোমাদের আগেও করানো ছিল, আশা করছি এটাও কোনো না কোনো শিফটে তোমরা দেখতে পাবে আগামীতে। কোন ভারতীয় 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তোমরা সকলে জানো সেটা, শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? কৈলাস সত্যার্থী, ঠিক আছে? 2014 সালে তিনি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, আর একজন আমাদের 2014 সালে পেয়েছিলেন কে? একজন ক্রিকেটার যিনি কিনা সবথেকে সর্বকনিষ্ঠ ক্রিকেটার, যিনি কিনা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তার নামটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নিম্নলিখিতদের মধ্যে কে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো ইকোনমিক্সে নোবেল পুরস্কার পাচ্ছে কে? অবশ্যই অমর্ত্য সেন। পরবর্তী প্রশ্ন আছে, পুলিৎজার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোবিন্দ বিহারী লাল, তিনি কিন্তু পুলিৎজার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে আমাদের,
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইউএনএসসি যেটাকে আমরা বলি, এর অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি যে মেয়াদ ছিল সেটা কত বছর, যেটা কিন্তু আমাদের 2 বছরের এটা, ঠিক আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেটা বলছে, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যারা অস্থায়ী সদস্য রয়েছে তাদের কিন্তু 2 বছরের মেয়াদ, ঠিক আছে। আর যারা পার্মানেন্ট মেম্বার তো আমাদের রয়েছে 5 জন, ঠিক আছে, যেটাকে আমরা বিগ 5 বা P5 বলে থাকি। তোমরা অবশ্যই সেটা বলবে, ঠিক আছে। আর এই হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, যেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায়। আর এটা আমাদের রয়েছে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে নিরাপত্তা পরিষদ রয়েছে এর সদর দপ্তর কোথায়, তো এটাই আমরা জিজ্ঞাসা করছিলাম, তো চলেই আসলো। যাই হোক, তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছে। সে ইউএনওর তোমাদের অনেকগুলো দপ্তর রয়েছে, তার মধ্যে বেশিরভাগই তোমাদের নিউ ইয়র্কে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় বলেছে। তো স্থায়ী সদস্য নয় কোনটা, আমরা একটু আগেই বললাম 5টা কিন্তু স্থায়ী সদস্য রয়েছে, কিন্তু রাশিয়া আমাদের স্থায়ী সদস্য, আমাদের এখানে কানাডা কিন্তু আমাদের স্থায়ী সদস্য নয়, ঠিক আছে। ফ্রান্স স্থায়ী এবং চীনও কিন্তু স্থায়ী। এর সাথে রয়েছে আর কে 2জন, ইউএসএ আর ইউকে, এরা কিন্তু সব স্থায়ী সদস্য রয়েছে, ঠিক আছে। কানাডা কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। আর আমাদের ভারতও অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে, যেটা কিন্তু 2 বছরের টাইমে কিন্তু ছিল, ঠিক আছে, ভারত। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, আর কিছু আছে নেই। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ সব কিছু ইনফরমেশন এবং পিডিএফ তোমরা ওখান থেকে পাবে গুরুত্বপূর্ণ। এছাড়া তো অবশ্যই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই জানাবে, তাহলে আমার এটা কন্টিনিউ করবো। তোমাদের 18 তারিখ এক্সাম লাস্ট আছে, সেই পর্যন্ত এটা কন্টিনিউ করা হবে, ঠিক আছে। যত বেশি লাইক এবং শেয়ার হবে, ঠিক আছে। চলো পরবর্তী কমেন্ট সেকশনে আজ তোমরা অবশ্যই জিজ্ঞাসা করে নেবে সেটা কোন টপিকের উপর তোমাদের ক্লাস চাই, ঠিক আছে। অবশ্যই যাদের তোমাদের পরে ক্লাস রয়েছে আর কি, পরে এক্সাম রয়েছে, তো কারো টেনশন নেই। যাদের আগে এক্সাম হয়ে গেছে যে আমি কোনো রকম প্রশ্ন আলোচনা করব, এই নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, কারণ আমি তো কখনোই করবো না কোনো কোশ্চেন নিয়ে যেগুলো তোমাদের অলরেডি এক্সামে চলছে, ঠিক আছে, কোনো টেনশন নেই। তো অবশ্যই তোমরা যারা যারা যে কোনো পিডিএফের জন্য অবশ্যই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, এবং প্রাইস তোমরা সকলে দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো আমাদের কাছে বর্তমানে উপলব্ধ রয়েছে। তো আসছি পরবর্তী ক্লাসে। তোমরা অবশ্যই কিন্তু যারা যারা এক্সাম দিচ্ছ আরপিএফ কনস্টেবল 2025, সকলকে বলবো তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টটা ফলো করে যাবে, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন পেতে পারো। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।